আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বোম্বাই কিংবা নাগামরিচের টক ঝাল মিষ্টি আচার। এই বোম্বাই কিংবা নাগামরিচের এই টক ঝাল মিষ্টি আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আমি এই নাগামরিচের টক ঝাল মিষ্টি আচারটা খুব সহজভাবে ঝটপট করে কীভাবে তৈরি করি এবং সারা বছরের জন্য এই আচারটাকে সংরক্ষণ করি। এখন আমি আম দিয়ে যেহেতু নাগামরিচের আচারটা তৈরি করব, তো আমি এখানে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে আমটাকে আমি এক একটা আমকে 16 টুকরা করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন। আমি এই আমগুলোকে পরবর্তীতে জাল করে আমি আমগুলোকে গালিয়ে নেব। তো আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, তবে সেই প্রসেসটা কিন্তু একটু ভিন্ন রকমের হবে। আমি এই আমগুলোকে রোদে শুকাবো না। আমগুলোকে যেহেতু আমি একটু গালিয়ে আচার তৈরি করব, যার কারণে আমি আমগুলোকে রোদে শুকাবো না। আপনারা যদি এই আমগুলোকে ঠিক এরকম সাইজেই রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু রোদে শুকিয়ে নিলে এই আমটা কিন্তু আর গলে যাবে না, এরকম কিন্তু আস্ত থেকে যাবে। এখন আমি আমগুলোকে মশলা মাখিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমার এখানে 3 কেজির মতো আম আছে। আমি এখানে কাঁচা পাকা আমটা দিয়ে এই নাগামরিচের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। আপনারা চাইলে শুধু কাঁচা আম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এখানে আমি সরিষা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আমি হলুদ এবং লাল সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আমি সাদা সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও কিন্তু সরিষা বাটাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম রসুন। আমি এখানে 250 গ্রাম রসুনকে কোয়া খুলে এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু টিস্যু দিয়ে মুছে এরপর আমি আমের সাথে মিক্স করে দিয়েছি। অবশ্যই বন্ধুরা রসুনটা যখন আপনারা কোয়াটা ছাড়িয়ে নেবেন, এরপর কিন্তু রসুনটাকে আর পানিতে ভেজাবেন না। এভাবে করে শুকনো অবস্থাতে একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে আমের সাথে এভাবে করে মিক্স করে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে করে হাতে মিক্স করে নেব। হাতে মিক্স করে নিয়ে এরপর আমি আমগুলোকে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে সব ধরনের মশলাই ব্যবহার করেছি, কিন্তু এখানে আমি লবণটা ব্যবহার করিনি। যেহেতু আমি আমটাকে রোদে শুকাবো না, যার কারণে আমি এখানে লবণটা স্কিপ করেছি। পরবর্তীতে আমি লবণটা অ্যাড করব। আর আপনারা যদি এই আমটাকে এভাবে করেই এরপরে রোদে শুকান, তাহলে আপনারা এই পর্যায়ে আপনারা লবণটা অ্যাড করে নিয়ে এরপরে রোদে শুকিয়ে নিতে পারেন। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 লিটার, আর দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটাকে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন পাঁচফোড়নটা সরিষার তেলে দিয়ে একটু তেলে ভেজে নেব। এতে করে পাঁচফোড়নের ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, 3-4 টুকরা দারচিনি, এলাচ দিয়ে দিলাম 6-7টা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই পর্যায়ে এসে কিন্তু তেলটা ফেনা উঠে যাবে। টেনশনের কিছু নেই, ফেনা উঠে গেলে চুলাটা অফ করে দিলেই কিন্তু ফেনাটা আবার নিচে নেমে যাবে। তো বন্ধুরা দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন তেলটা কিন্তু ফেনাটা কিন্তু নিচে নেমে গেছে। এই পর্যায়ে এসে আবারও চুলাটা অন করে দিয়ে এরপর আমি এখানে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি সরিষাটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আমি সাদা সিরকা দিয়ে বেটে নিয়েছি। এখন আমি সাথে দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ আবার জাল করে নিয়ে এরপর আমি দিয়ে দেব ফ্যানের বাতাসে শুকিয়ে রাখা
কেটে রাখা মশলা মেখে রাখা আমগুলো সাথে দিয়ে আমি হাই হিটে জাল করে নেব। অবশ্যই বন্ধুরা এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচ হাই করে দিয়ে এরপর কিন্তু আমগুলোকে জাল করে নিতে হবে। আমগুলোকে তেলে এভাবে করে জাল করে একটু নেড়ে চেড়ে হাই হিটে জাল করে নিলে আমের ভিতর থেকে যে পানিটা বেরিয়ে যাবে সেই পানিটা কিন্তু খুব দ্রুত বাষ্প হয়ে যাবে। সেই পানিটা খুব দ্রুত বাষ্প হয়ে যাবে। আর এখানে এই পর্যায়ে এসে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আমটাকে কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা আপনারা যদি এই আমের কোষগুলোকে আস্ত আস্ত রাখতে চান অবশ্যই কিন্তু আপনারা একটু রোদে শুকিয়ে নেবেন। যেহেতু আমার রোদের ব্যবস্থা ছিল না যার কারণে আমি কিন্তু আমে লবণ স্কিপ করে নিয়ে এরপর আমটাকে আমি এভাবে করে কিছুক্ষণ ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে এরপর আমটা আমি তেলে দিয়েছি। তো আমটা থেকে যে পানিটা বেরিয়ে গেছে সেই পর্যায়ে এসে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে আদা কুচি। আমি এক টুকরো বড় আদাকে এভাবে করে কুচি করে দিয়েছি। আর দুটো বোম্বাই মরিচ, একটা লাল বোম্বাই আর একটা সবুজ বোম্বাই মরিচ আমি এখানে কুচি করে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মরিচ থেকে ঝাল বের হবে। যেহেতু আমরা ঝাল টক মিষ্টি আচারটা তৈরি করব তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু ঝাল টক মিষ্টি সব কিছুই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমগুলোকে খুব ভালো করে জাল করে নেওয়ার পরে সব শেষে আমি এখানে দিয়ে দেব মরিচ। অবশ্যই কিন্তু বন্ধুরা খেয়াল করে মরিচটাকে সব শেষে দিতে হবে। প্রথমেই মরিচটা দিলে কিন্তু মরিচটা গলে যাবে, তখন কিন্তু এই আচারটা খেতে তত একটা সুস্বাদু হবে না, খুব বেশি ঝাল বেরিয়ে যাবে। সব শেষে যদি আমরা এই মরিচটাকে দিয়ে দিই তাহলে মরিচ থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর মরিচটাও কিন্তু গলে যাবে না। তো দেখলেন তো বন্ধুরা খুব চমৎকারভাবেই তৈরি হয়ে গেল নাগা মরিচের ঝাল মিষ্টি টক আচার। এই আচারটা থাকলে গরম ভাতের সাথে খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তো এখন সব শেষে আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোড়নের গুঁড়ো। আমি শুকনো তাওয়ায় পাঁচফোড়ন গুঁড়ো করে টেলে নিয়ে এরপরে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আচারটা তলানিতে লেগে গেলে তখন কিন্তু আর আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এভাবে দাঁড়িয়ে থেকে একটু কাছে দাঁড়িয়ে থেকে আচার তৈরি করলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। সব শেষে এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। বন্ধুরা এই মরিচটা কিন্তু খুব বেশি ঝাল না। আমি এই মরিচটা কাশ্মীরি লাল মরিচটাকে একটু শুকনো তাওয়ায় টেলে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে সাথে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন চমৎকারভাবেই তৈরি হয়ে গেল আমার নাগা মরিচ বা বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি আচার। এই মরিচটা আপনারা চাইলে সারা বছর কাচের বয়মে ভরে সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। যখন এই আচারগুলোকে বয়মে ঢোকাবেন ঠিক সে সময় বয়মগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে বা শুকনো কাপড় দিয়ে মুছে এরপর যদি আচারগুলো রাখা হয় তাহলে এই আচারগুলো কিন্তু সারা বছর জুড়ে আপনারা এইভাবে করে কাচের বয়মে রেখে সংরক্ষণ করতে পারেন। আচারগুলো রাখার পরে বয়মের উপর পর্যন্ত যেন তেল উঠে আসে ঠিক সেইভাবে আপনারা আচারগুলোকে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে এই আচারগুলো খেতে পারেন। তো বন্ধুরা দেখুন চমৎকারভাবে তৈরি হয়ে গেল আমার নাগা মরিচের টক ঝাল মিষ্টি আচার। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। বন্ধুরা আমার এই নাগা বা বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। দেখুন আমি কিন্তু বয়মগুলোকে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নেওয়ার পরে আমি টিস্যু দিয়ে মুছে নিয়ে এরপর আমি বয়মে আচারগুলোকে রেখে দেব। আপনারা দেখে বুঝে নেবেন আমি আচারগুলোকে কিভাবে রেখে সংরক্ষণ করি। আমি বয়মটা ভর্তি করে আচার নিয়ে এরপর আর কিছুটা অংশ খালি রেখে সেই অংশটুকু আমি তেল দিয়ে চুবিয়ে রাখবো।
এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে। আর যখন আপনারা আচার খাবেন ঠিক তখন কিন্তু আপনারা চামচটা মুছে নিয়ে এরপর আচারটা নিতে হবে। এরপর তেল কমে গেলে আবারও কিছুটা তেল গরম করে নিয়ে ঠান্ডা করে এরপর আচারের উপরে আবারও তেলটা দিয়ে দিতে হবে। এভাবে করে আপনারা দেখে বুঝে নিতে হবে। বুঝেছেন তো বন্ধুরা আমি আচার কিভাবে রেখেছি? উপর পর্যন্ত কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আচারগুলো রাখার উপরেও কিন্তু আমি তেল দিয়ে এভাবে করে একটু চুবিয়ে রেখেছি। এতে করে আচারগুলো ফাঙ্গাস পড়বে না আর অনেক দিন পর্যন্ত আচারগুলো ভালো থাকবে। এভাবে করে বয়মের মুখটা খুলে মাঝের মধ্যে যদি একটু রোদে দেওয়া হয় এই আচারগুলো সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তো বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পেজটাতে ফলো দিয়ে রেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।